অফিস আদালত খোলার খবরে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্তে গুনতে হবে বাড়তি ভাড়া। গত এক সপ্তাহে 10,000 মানুষের দেহে করোনা শনাক্ত। চাপ সামলাতে হাসপাতাল ব্যবস্থাপনায় জোর দেওয়ার তাগিদ। পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে। স্কুলে নয়, প্রকাশের 1 ঘন্টার মধ্যেই ফল মিলবে মোবাইলে। অপেক্ষায় 20 লাখ শিক্ষার্থী। এবং এবারও ডেঙ্গু নিয়ন্ত্রণে একলা চলনীতি ঢাকার 2 সিটির। সমন্বয়ের অভাবে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। উপেক্ষিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট। সময় সংবাদের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। গেল 7 দিনে দেশে 10,000 মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। রোগীর এই চাপ সামলাতে হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকি রোগীকে ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রেও বিশেষ পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন তারা। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় পদক্ষেপ নেয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। রাশেদ লিমনের রিপোর্ট। কোভিড-19 আক্রান্তের সংখ্যা এখন বাড়ছে হু হু করে। 8 মার্চ প্রথম শনাক্তের পর সংক্রমিতের সংখ্যা 10,000-এ পৌঁছাতে সময় লেগেছে 28 দিন। দ্বিতীয় 10,000 হয়েছে 11 দিনে, আর তৃতীয় 10,000 রোগী মিলেছে 7 দিনেই। এরই মধ্যে বিধিনিষেধ শিথিল হয়ে আসা ইঙ্গিত দিচ্ছে রোগীর চাপ আরও বাড়ার। এই অবস্থায় হাসপাতাল ব্যবস্থাপনা সবচেয়ে জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, সবার আগে নিশ্চিত করতে হবে সাধ্যের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শয্যা। প্রতিটি হাসপাতালেই থাকতে হবে কোভিড চিকিৎসার সক্ষমতা, আর নিশ্চিত করতে হবে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। প্রধান কন্ট্রোল থাকতে হবে, সেন্ট্রাল কন্ট্রোল, এবং সবাই মনে করবে এটা আমাদের দায়িত্ব, আমাদের কাজ। যেভাবে রোগী বাড়ছে, আমাদের হয়তো বা দেখা যাচ্ছে 20% বা 50% রোগীরা হাসপাতালে ভর্তি হবে। তো সেইভাবে যদি আমরা তুলনামূলকভাবে আগে থেকেই ক্যালকুলেট করে থাকি, তাহলে সেই রোগীগুলিকে আমরা এরকম সেন্টারে দিয়ে খালি অক্সিজেন সাপ্লাই দিয়ে কিন্তু অনেক 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 রোগীকে বাঁচানো সম্ভব। সময় মতো যদি অক্সিজেন সাপ্লাইটা পান, তাদেরকে ভেন্টিলেটর দিতে হবে এমন কোনো কথা নেই। শঙ্কা রয়েছে, শক্ত হাতে হাল না ধরলে নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে পরিস্থিতি। হাসপাতাল থেকে রোগী ছেড়ে দেওয়ার প্রক্রিয়া ও নজরদারির আওতায় আনা জরুরি বলে মনে করেন তারা। আমার মনে হয় একটা প্রোটোকল তৈরি করা দরকার, যে ওই ডিসচার্জের সময় 24 ঘন্টা গ্যাপ দিয়ে দুটো নেগেটিভ যদি আসে তারপরে শুধু ডিসচার্জ করছে। কিন্তু এটাতে যে সমস্যাটা হচ্ছে যে রোগী কিন্তু আরো 3-4 দিন এক্সট্রা হাসপাতালে থেকে যাচ্ছে। তো ওটা যদি আমাদের একটা ফ্লো পাথওয়ে করতে হবে। একটা রোগী যখন একদম উপসর্গ ঠিক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, তখন তাকে ডিসচার্জের একটা রাস্তাও করতে হবে। এদিকে পরিস্থিতি বিবেচনায় সময় উপযোগী পরিকল্পনা সাজানোর দাবি স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জেলা সদর হাসপাতালগুলো ওখানে ওপেন হবে। দেশের যে ইনস্টিটিউট গুলো আছে বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল, সেগুলোতেও আলাদা ইউনিট ওপেন হবে। এভাবে অনেক বাড়বে। অক্সিজেন তো বাংলাদেশের একাধিক কোম্পানি সাপ্লাই দিয়ে থাকে, তাদের প্রোডাকশন হয়তো বাড়াতে হবে। এই মুহূর্তে দেশে করোনা শনাক্তের হার প্রায় 20%। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। লকডাউন, আমপান আর ঈদের ছুটির কবলে চট্টগ্রাম বন্দরে স্থবিরতা। কন্টেইনার জাহাজ জটে হুমকির মুখে আমদানি রফতানি। একত্রিশ মে থেকে অফিস আদালত খোলা রাখার খবরে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার আজহার লিমন এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি আজহার লিমনের কাছে। আজহার। সালেহিন, সরকারি ঘোষণায় সাধারণ ছুটি বা লকডাউনের কিন্তু আরও একদিন বাকি আছে, কিন্তু আমরা দেখছি যে কার্যত প্রতিদিনকার মতোই অসংখ্য মানুষ ঢাকায় প্রবেশ করছে। কেউ ব্যক্তিগত যানবাহনে করে, কেউ ভাড়া করে ব্যক্তিগত যানবাহনে করে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি আছে, মোটর বাইক আছে, আবার যারা কিছুই পাননি তারা কিন্তু পায়ে হেঁটেই ঢাকায় প্রবেশ করছে। এতে ভোগান্তি আছে, কিন্তু তারা কিন্তু কোনো বাধা ছাড়াই ঢাকায় প্রবেশ করছে, কারণ পথে পথে কিন্তু পুলিশের কোনো চেকপোস্ট বা কোনো
দায়িত্বরত কেউ বাধা দেওয়ার মতো নেই। এই সুযোগে আমরা দেখছি যে যেগুলো অবৈধ যানবাহন, রিক্সা, মহাসড়কে যেগুলো চলার কথা না, রিক্সা, অটোরিক্সা, এই ধরনের যানবাহনও কিন্তু দৌরাত্ম্য বেড়েছে, আমরা মহাসড়কে দেখতে পাচ্ছি। তো এই আসার ক্ষেত্রে যেটি মানুষেরা বলছে যে সাধারণ ছুটির তো মেয়াদ শেষ, যে কারণে গণপরিবহন না যদিও খোলেনি এবং গণপরিবহন এবং অফিস পাড়া একই সঙ্গে খুলবে, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ভোগান্তি নিয়েই ঢাকায় ফিরছে, কারণ কর্মস্থলে যোগ দিতে হবে। জানেন যে 31 তারিখ থেকে কিন্তু সবকিছু সীমিত পরিসরেই সবকিছু খুলে দেওয়া হচ্ছে। তো মানুষরা যেটি করছে যে বেশিরভাগ ক্ষেত্রেই একাধিক গাড়ি পরিবর্তন করে তাদের এখানে আসতে হচ্ছে, অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এবং আমরা ব্যক্তিগত গাড়িগুলোতে যেটি দেখছি যে যেখানে 2 থেকে 3 জন যাত্রী আসার কথা, সেখানে কিন্তু আমরা দেখছি যে 5 থেকে 6 জন মিলে ওই গাড়িটা ভাড়া করে তারা ঢাকায় প্রবেশ করছে, যেক্ষেত্রে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি যে বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তার কিছুই কিন্তু মানা হচ্ছে না। তবে সকালবেলার চিত্র এটি, শুক্রবার, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে আমরা গাবতলী চেকপোস্ট এলাকায় আছি। তো আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক কিন্তু যানবাহন বা নানানভাবে কিন্তু মানুষ ঢাকায় প্রবেশ করছে। এটি গাবতলী চেকপোস্ট, দেখেন যে এখানেও কিন্তু কোনো বাধা নেই বা চেকপোস্টটিও কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। আসলে এখন যে পরিমাণ যাত্রী চাপ বা মানুষের ঢোকার যে ঢল, এটি কিন্তু আরও বাড়বে, কারণ দূরপাল্লার যে সমস্ত যাত্রী তারা কিন্তু এখন পর্যন্ত ফেরিঘাট পর্যন্ত বা তারা কিন্তু এখনও অনেকটা দূরে আছে এই ঢাকা থেকে। তো আমরা ফেরিঘাট এলাকার আরও খবর জানবো, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইউসুফ, তিনি পাটুরিয়া থেকে যোগ দেবেন। ধন্যবাদ আজাহার। পাটুরিয়া দৌলতদিয়া নোটে কিন্তু এখন একটা মানুষের ঢল রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডের যে সংকটটি এই মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে পাটুরিয়া ঘাটের যে আসলে 4টি ঘাট রয়েছে, তার 2টি ঘাটই কিন্তু এখন বন্ধ রয়েছে। অর্থাৎ ক্রমাগত নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, পানি বৃদ্ধির কারণেই কিন্তু আসলে 2টি ঘাট বন্ধ রয়েছে। এই মুহূর্তে কিন্তু ঘাট এলাকায় একদম সমুদ্রে পরিণত হয়েছে। প্রত্যেকটা মানুষের পদচারণায় কিন্তু ঘাট এলাকা মধুর হয়ে উঠেছে এবং প্রত্যেক যাত্রী কিন্তু চোখে মুখে আনন্দের ছোঁয়া রয়েছে, কারণ তারা সন্ধ্যের সাথে ঈদ করে আবার কর্মস্থলে ফিরছে। আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে যে আসলে যে পাটুরিয়া দৌলতদিয়া নোটে কিন্তু স্রোত রয়েছে, পদ্মায় বেশ স্রোত রয়েছে, পানি বৃদ্ধির কারণে এই স্রোতের সৃষ্টি হয়েছে। স্রোতের বিপরীতে কিন্তু ফেরিগুলো চলাচল করছে, সেক্ষেত্রে কিন্তু ঘাট সংকটের কারণে মাত্র 17টি ফেরির মধ্যে মাত্র 7টি ফেরি এই মুহূর্তে চলাচল করছে। সেক্ষেত্রে যে উপচে পড়া ভিড় রয়েছে, সেই ভিড়কে সামাল দিতে কিন্তু তারা আরও ফেরি নিযুক্ত করার চেষ্টা করছে। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম আসলে ঘাট কতক্ষণ নাগাদ আর 2টি ঘাট বন্ধ ঘাট চালু হবে। তারা আমাকে জানিয়েছে আসলে 2টি ঘাটেরই কাজ চলছে, যত তাড়াতাড়ি সম্ভব ঘাটটি খুলে দেওয়া হবে। যাত্রীদের সাথে আমি কথা বলেছি, যাত্রীরা আমাকে জানিয়েছে আসলে প্রত্যেকটা যাত্রী কিন্তু 3 গুণ 4 গুণ ভাড়া দিয়েই কিন্তু এই ঘাট এলাকা আসছে এবং এখান থেকে তাদের কর্মস্থলে যাচ্ছে। এই ছিল আমার কাছে সালেহীন পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। 31 মে থেকে অফিস আদালত খোলা রাখার খবরে বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ, এবং সে খবর জানাতে আমাদের সঙ্গে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, এবং এর আগে গাবতলী এলাকা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আজহার লিমন। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর 31 মে থেকে আবার চালু হচ্ছে সীমিত পরিসরের রেল চলাচল, চলছে তারই প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কমলাপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নাজমুস। সালেহীন, আগামী রবিবার থেকে 8টি আন্তনগর ট্রেন দিয়ে লকডাউনের পর আসলে শুরু হবে ট্রেনের যাত্রীবাহী ট্রেন চলাচল। তো সেই উপলক্ষে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে ধোয়া মোছার কাজ শুরু হয়েছে। আমরা সকালবেলা এসে দেখেছি কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার এবং যে জায়গাগুলোতে আসলে ট্রেনের ওয়াশপিট রয়েছে, ট্রেন যেগুলো থেকে ধোয়া মোছা করা হয়, এবং হচ্ছে ট্রেনের যে ওয়ার্কশপ এবং যে লোকোশেড রয়েছে সেই জায়গাগুলোতে আসলে ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ করার জন্য ইঞ্জিনগুলোকে যেমন ধুয়ে মুছে সবগুলোকে চেক করে স্টার্ট দিয়ে সেগুলোকে যেমন দেখা
রাখা হচ্ছে, ঠিক একইভাবে পুরো কমলাপুর স্টেশনের যত মানে ধোয়া মোছা করার যে সমস্ত ময়লা আবর্জনা ছিল সব কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি টিকিট কাউন্টারের সামনে সামাজিক যে দূরত্বের কথা বলা হচ্ছে, সেই দূরত্ব যাতে নিশ্চিত হয়, যাত্রীরা এসে যাতে অন্তত 3 ফিট দূরে দূরে দাঁড়িয়ে তাদের টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে পারে, অথবা ট্রেনে ওঠার ক্ষেত্রে একই রকম যাতে তারা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে, সেজন্য আসলে রং দিয়ে বৃত্ত আকারে গোল গোল চিহ্ন দিয়ে সেই কার্যক্রম একটু পরে শুরু করার কথা রয়েছে। আমার সাথে ঢাকা বিভাগীয় রেলওয়ের যে বাণিজ্যিক কর্মকর্তা ডিসিও শওকত জামিল মহসি, তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন যে আমরা এই প্রস্তুতি নিয়েছি, তাদের কার্যক্রমটি একটু পরে শুরু হবে। আর এখন যেটি চলছে সেটি হচ্ছে একটু পরে, যেহেতু এই প্ল্যাটফর্মের উপরেও যাত্রী কিভাবে দাঁড়াবে সেই গোল চিহ্ন দিয়ে বৃত্ত করে দেওয়া হবে, সেই জন্য ধোয়া মোছার কাজ চলছে। আপনি দেখছেন যে এই প্ল্যাটফর্মের যে জায়গাগুলো ভাঙা এবং ফাটা ছিল, অথবা একটু মানে ভাঙা ফাটা ছিল, সেই জায়গাগুলোকে আসলে মোজাইক মেশিন দিয়ে আবার নতুন করে সেগুলোকে রিপেয়ার করা হচ্ছে, মেরামত করা হচ্ছে। ঠিক একইভাবে টিকিট কাউন্টারের সামনে এবং হচ্ছে যে টিকিট কাউন্টারের পিছনে যে জায়গাগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে মেরামত করা হচ্ছে। সকালবেলা আমরা দেখেছি যে হচ্ছে রেল স্টেশনের বিশেষ করে সিগন্যাল ডিপার্টমেন্টের দায়িত্বে যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যেখান থেকে ট্রেনের সিগন্যাল মনিটরিং করা হয় বা সিগন্যাল নিয়ন্ত্রণ করা হয়, এই জায়গাগুলোকে তারা নতুন করে আবার রিচেক করেছেন। পাশাপাশি হচ্ছে যে লাইনের ধারে এবং লাইনের পাশে যে মানে ঘাস জন্মেছিল অথবা যে ধরনের আবর্জনা ছিল সেগুলো তারা হচ্ছে মানে পরিষ্কার করে সেগুলো। ট্রেন যে আগামী রবিবার থেকে চলবে সেই জন্য আসলে তার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী রবিবার থেকে ট্রেন চলবে এবং আগামীকাল শনিবার দুপুরের পর আসলে সমস্ত ট্রেনের টিকিট 8টে আন্তনগর ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে। এবং কমলাপুর রেল স্টেশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে ট্রেন পরিচালনা করার জন্য তাদের যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তারা সব কিছু সম্পূর্ণ করেছেন। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। সালেহিন। দীর্ঘদিন বন্ধ থাকার পরে 31 মে থেকে আবার চালু হচ্ছে সীমিত পরিসরে রেল চলাচল, এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী নাজমুস সালেহি। 2.5 মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে দেশের এভিয়েশন খাতে। তবে সামাজিক দূরত্ব নিশ্চিতে উড়োজাহাজের অর্ধেক আসন ফাঁকা রাখা সহ নানা নির্দেশনা মানতে হবে বিমান সংস্থাগুলোকে। এতে যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউরে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। প্রায় 2.5 মাস বন্ধ রাখার পর স্বাস্থ্যবিধি নিশ্চিতের 35টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। নির্দেশনা অনুযায়ী যাত্রীদের বাধ্যতামূলকভাবে পরতে হবে হ্যান্ড গ্লাভস ও মাস্ক। দেহে তাপমাত্রা বেশি থাকলে যাত্রা বাতিল করা হবে। পাশাপাশি সিটে বসানো যাবে না কোনো যাত্রী। ককপিট ও কেবিন ক্রুদেরও পরতে হবে পিপিই। ইতিমধ্যে বিমানবন্দরের প্রতিটি ফটকে জীবাণুনাশক চেম্বার বসানো ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ফুট মার্কিং এর ব্যবস্থা সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইনের পক্ষ থেকে যাত্রীদেরকে মাস্ক এবং হ্যান্ড গ্লাভস সরবরাহ করতে হবে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে, যাত্রীদেরকে ডিসইনফেকশন ব্যবস্থা করতে হবে এবং এয়ারক্রাফটের ভিতরেও প্রত্যেকটা ফ্লাইটের পরে ইন্টারনাল ডিসইনফেকশন করে সেই ব্যাপারে তাদেরকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল এভিয়েশনের নীতিমালা মেনে ফ্লাইট চালুর জন্য প্রস্তুত এয়ারলাইন্সগুলো। নির্দেশনা অনুযায়ী প্রতিবার অবতরণের পর জীবাণু মুক্ত করতে হবে উড়োজাহাজ। এই অবস্থায় পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। সিভিল এভিয়েশনের নির্দেশনা মেনে আমরা যেটা চালাবো তাতে আমরা সর্বোচ্চ 35 জন যাত্রী নিতে পারবো। আমরা ওই নিচের ফেয়ার টিকিট আর বিক্রি করতে পারবো না। আমরা যেটা ডিসিশন নিয়েছি যে এই অবস্থার জন্য আমরা ভাড়া বাড়াচ্ছি না, আমরা হাইয়ার আরবিটিতে টিকিট বিক্রি করবো। একটা এয়ারলাইন্সের যে অপারেশন কস্ট আছে সেই অপারেশন কস্ট অলমোস্ট একই রকম থাকবে। সেখানে যেহেতু ইনকাম জেনারেশনটা একটা কমে যাবে, তো ফেয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। প্রাথমিকভাবে শুধু ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলবে। থার্মাল স্ক্যানার বসানো ও স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত হলে পরে অভ্যন্তরীণ বাকি 4টি রুটে ফ্লাইট চালু করা হবে। হাজিরের শিউলি, সময় সংবাদ। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতির শেষ দিকে। করোনার কারণে চলতি বছর মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল প্রকাশের অংশ হিসেবে শনিবার তা তুলে দেওয়া হবে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের হাতে। আন্তঃবোর্ড চেয়ারম্যান বলছেন প্রকাশের 1 ঘন্টার মধ্যেই ফল পেয়ে যাবেন 20 লাখ শিক্ষার্থী। তথ্য প্রযুক্তিবিদরাও মনে করছেন অন্য কোনো জটিলতা না হলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর কাছে ফলাফল পাঠানোর সক্ষমতা রয়েছে মোবাইল অপারেটরদের। এহসান জুয়েলের রিপোর্ট।
এই উৎসব, এই উচ্ছ্বাস এবছর আর দেখা যাবে না। গত কয়েক বছর ধরেই পরীক্ষা শেষ হবার 3 মাসের কম সময়ের মধ্যে ফল প্রকাশ করা হলেও এবার করোনার কারণে পিছিয়ে যায়। এখন মাসের শেষ দিনে সেটা হলেও চলতি বছর স্কুলগুলোতে যাবে না ফলাফল, পাওয়া যাবে মোবাইল ফোনে আগে নিবন্ধনের মাধ্যমে। সেই প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা। করোনার জন্য অফিস আদালত বন্ধ হয়েছে 25 তারিখ মার্চের, আর আমাদের খাতা বিতরণ শেষ হয়েছে 16 তারিখ। খাতায় একজন পরীক্ষক দেখে, এরপরে একজন নিরীক্ষা করে, তারপর একজন হেড এক্সামিনার খাতা সে নমুনা স্বরূপ দেখে। রাতের কোনো ব্যতিক্রম হয়নি। টেলিটক পাবে আগের দিন। আমরা তো টেলিটকের কাছে দিয়ে দেবো যে কোনো মোবাইল অপারেটর থেকে ওই শিক্ষার্থী যদি প্রাক রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করার সাথে সাথে শিক্ষার্থীর কাছে যাওয়া শুরু হয়ে যাবে, কারণ তারা সার্ভারের ক্যাপাসিটি বাড়াইছে। আগের বছরগুলোতে মোবাইল ফোনে ফলাফল পেতে অনেকে ভোগান্তিতে পড়েন। এবার 20 লাখ শিক্ষার্থীর সবাই ফলাফল পাবেন মোবাইল ফোনে নিবন্ধনের মাধ্যমে। বিষয়টিকে সামনে রেখেই তথ্য প্রযুক্তিবিদরা মনে করছেন জটিলতা হওয়ার কথা নয়। গ্রামীণ ফোন বা রবি তো হিউজ ক্যাপাসিটি, আপনার 20 লাখ বড় নাম্বার না, ওদের তো 5 কোটি 7 কোটি গ্রাহক আছে। সরকার যে SMS পাঠায় বা করোনার সময় SMS পাঠাচ্ছে তো আরো কয়েক কোটিকে পাঠাচ্ছে, অত সময় লাগে না। আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান মনে করছেন প্রকাশের 1 ঘন্টার মধ্যেই মোবাইল ফোনে ফলাফল পেয়ে যাবেন শিক্ষার্থীরা। কেন্দ্রীয় ওয়েবসাইটে পাবে, বোর্ডের ওয়েবসাইটে পাবে। এটা তো পুরনো আছে। টেলিটকের সাথে আমাদের এরকমই মানে এগ্রিমেন্ট হচ্ছে যে তারা 1 ঘন্টার মধ্যে যারা নিবন্ধন করবে তাদের মধ্যে এটা পৌঁছে দেবে তাদের। প্রতি বছর মোবাইলে ফলাফল পেতে 10 টাকা করে খরচ হলেও এবছর এই ফি নির্ধারণ করা হয়েছে মাত্র 2 টাকা। ইহসান জুয়েল, সময় সংবাদ। ডেঙ্গু নিয়ন্ত্রণে উপেক্ষিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট। এতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের পরামর্শ দিলেও এবারও একলা চলন দিতে কাজ শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। বিশেষজ্ঞরা বলছেন করোনার সংকটের এই সময়ে সমন্বিত উদ্যোগ না নেয় এবারও ডেঙ্গুর কারণে মারাত্মক হুমকিতে পড়তে পারে দেশ। মুশাহিদ রানীর রিপোর্ট। গত বছর ডেঙ্গু নিয়ন্ত্রণে 2 সিটির ভূমিকার কড়া সমালোচনা করে ব্যর্থতার আংশিক দায় সিটি কর্পোরেশনকে দিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি। পাশাপাশি সমন্বিতভাবে বছরব্যাপী মশক নিধনের পরামর্শ দেওয়া হয় তদন্ত কমিটির প্রতিবেদনে। আবারও এসেছে ডেঙ্গু মৌসুম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এবার মে মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা 303 জন, যা গত বছরের মে মাসের তুলনায় 69 জন বেশি। তবে সিটি কর্পোরেশন হাঁটছে আগের পথেই। দেশ জুড়ে এমন সব নির্মাণাধীন ভবন আর স্বচ্ছ পানির নানা উৎস থেকে জন্ম নেওয়া এডিস মশা ছড়িয়ে পড়ছে লোকালয়ে। নগর পরিকল্পনাবিদরা বলছেন বছর জুড়ে সমন্বিত পরিকল্পনায় পারে ডেঙ্গু মহামারী রুখতে। বিপর্যয়ের সময় এই বিষয়ে আরও বেশি সমন্বয়, আরও বেশি কার্যকর এবং জনসম্পৃক্ত ব্যবস্থাপনার দিকে সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থা কার্যকর ভূমিকা নেবে। তা না হলে আমাদের সামনের দিনগুলো ভয়াবহ হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবিলা করা না গেলে ভেঙে পড়বে স্বাস্থ্য ব্যবস্থা। ডেঙ্গু এবং করোনার মহামারী একত্রে চলতে থাকে তাহলে দেশের মানুষ একটি সীমাহীন অবর্ণনীয় অবস্থায় পতিত হবে। যদিও ঢাকা উত্তরের মেয়র বলছেন সব সংস্থাকে সঙ্গে নিয়ে এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে তৎপর তারা। ঈদের পরপরে আবারও আমরা জোর অভিযান চালাবো, কিন্তু আমি মনে করি জনগণ যদি এগিয়ে আসে, সাধারণ জনগণ যদি এগিয়ে আসে, তাহলে এই ডেঙ্গু মোকাবেলা করার জন্য আমাদের সহজ হয়ে যাবে কাজটি। কাদের ব্যর্থতায় গত বছর ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যায়নি সে বিষয়ে একটি মামলা এখনও বিচারাধীন রয়েছে হাইকোর্টে। প্রসূতি মায়েদের স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও বাধ সেধেছে করোনা। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যেই সন্তানের জন্ম হচ্ছে। সেবা বঞ্চিত হয়ে কখনো মারা যাচ্ছে মা, আবার কখনো সন্তান। জ্বর হলেই সেবা মিলবে না এমন ভাবনা অমূলক বলছেন চিকিৎসকরা। গাইবান্ধা থেকে হিদায়াতুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন আতাউল হক সাগর। প্রসব বেদনায় ছটফট করলেও শরীরে তাপমাত্রা বেশি থাকায় গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে তাড়িয়ে দেয়া হয় কিসামত বাগচি গ্রামের মোরশেদাকে। টানা 2 দিন বিভিন্ন ক্লিনিকে ঘুরেও সেবা মেলেনি। শেষ পর্যন্ত গর্ভেই মারা যায় তার সন্তান। করোনার ভয়ে ওরা আমাকে ছয়নি, দেখো অন্তত আরেকবার দেখেন না, আমরা এখানে আর দেখবো না। টাকা বসে নিল, কাজ হইল না। এইভাবে 2 দিন ভরা খুললাম,
বাচ্চাটা মারা গেল অবহেলাতে। গত 6 এপ্রিল রাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার পর রাস্তায় সন্তান প্রসব করেন এক মা। সবশেষ 25 এপ্রিল রাতে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি না নেয়ায় হাসপাতালের গেটে সন্তান প্রসবের ঘটনা ঘটে। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছেন সাবেক এই স্বাস্থ্য কর্মকর্তা। একজন গর্ভবতী মা শুধু জ্বরের কথা বললো আর তাকে আমি দেখবো না, এটা অগ্রহণযোগ্য, এটা কখনোই সমীচীন নয়। এ ব্যাপারে আমাদের আরো সতর্ক বা সচেতন হতে হবে। জ্বর কিংবা সর্দি কাশি থাকলে আগে থেকে প্রসূতি মায়েদের প্রসব পরিকল্পনা করার পরামর্শ সিভিল সার্জনের। যে সমস্ত গর্ভবতী মায়ের জ্বর আছে, কাশি আছে, তাদের কিন্তু আসলে যে জায়গাগুলোতে এই রোগীদের সেবা পাওয়া সহজ সেখানে যাওয়ার চিন্তাটা আগে করা উচিত, ঠিক বিপদের মুহূর্তে না। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রতি মাসে 2 শতাধিক প্রসূতি মা সন্তান প্রসব করেন। এপ্রিল ও মে মাসে সেই সংখ্যা 150-রও নিচে নেমেছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। করোনা ভাইরাসের কারণে লকডাউন, ঘূর্ণিঝড় আম্পান ও ঈদের ছুটির কবলে পড়ে বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে। নানা জটিলতায় ডেলিভারি ধীর গতির কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কন্টেইনার ও জাহাজ জট। এতে চরমভাবে হুমকির মুখে পড়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শুরু হয়েছিল করোনা ভাইরাস সংক্রমণ ঠেকানোর অঘোষিত লকডাউনের মধ্য দিয়ে, এরপর যুক্ত হয়েছে ঘূর্ণিঝড় আম্পান, আর এবার সর্বশেষ ঈদের বন্ধের জটিলতা। আর এর ফলে বিপর্যস্ত হয়ে পড়ছে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। বন্দরের কার্যক্রমে মার্চের শেষ সপ্তাহ থেকে যে ভোগান্তি শুরু হয়, গত 2 মাসে তা নিয়ন্ত্রণে আসেনি, বরং একের পর এক জটিলতায় ক্রমশ বেড়ে চলেছে। 26 মার্চ থেকে সরকারি বন্ধের কারণে এমনিতে ডেলিভারিতে নেমে আসে স্থবিরতা। নানা প্রণোদনা দিয়ে কিছুটা গতি আনার পর ঘূর্ণিঝড় আম্পানের কারণে 2 দিন বন্ধ রাখতে হয় বন্দরের কার্যক্রম। আর এখন চলছে ঈদের বন্ধ। এই অবস্থায় বিপর্যয় নেমে আসছে বন্দরে। চট্টগ্রাম বন্দরের জট যেগুলি আছে, জাহাজ জট আছে, এই 5 দিনের কারণে এই জটটি অনেক বেশি হবে। এখন খোলার পরবর্তী পর্যায়ে এই জট কমবে কিভাবে আমি জানি না। স্বাভাবিক নিয়ম অনুযায়ী চট্টগ্রাম বন্দরে আসা কন্টেনারকে 4 দিন এবং জাহাজকে 3 দিন বিনা মাশুলে বন্দরে অবস্থানের সুযোগ দেওয়া হয়। এরপর থেকে জরিমানা গুনতে হয় আমদানিকারকদের। কিন্তু মহামারীর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে বন্দরে আসা জাহাজগুলোকে 8 থেকে 10 দিন পর্যন্ত বাড়তি থাকতে হচ্ছে জেটি কিংবা বহির্নোঙরে। কখন শেষ হবে এটা আসলে এই মুহূর্তে বলাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমি মনে করি যদি এই করোনার প্রাদুর্ভাব এবং এটা যদি কন্টিনিউ আরও যদি 15 দিন পরে 30 তারিখের পরও যদি এটা কন্টিনিউ, লকডাউনটা যদি কন্টিনিউ থাকে, সেক্ষেত্রে কন্টেনারের জটটা সেটা অনেক দিন থেকে যাবে। ডেলিভারিতে গতি আনার জন্য ইতিমধ্যে মকুফ করা হয়েছে কন্টেনারের রেস্টুরেন্ট, কিন্তু একের পর এক জটিলতায় কাজে আসছে না বন্দর কর্তৃপক্ষের প্রণোদনার এই কৌশল। রেগুলার ডেলিভারি গেলে যেভাবে নিরসন হতো, ডেলিভারি বন্ধ থাকলে সেটা হবে না। সুতরাং এই জটটাও আমাদের অনেক ভোগাবে। সব মিলিয়ে আমাদের মোটামুটি একটু ভোগান্তি তো হবেই, কারণ এটা ন্যাচারাল ডিজাস্টার, এটার জন্য কিছু করণীয় নেই। তবে সবার সহযোগিতা থাকলে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারবো। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 45,000-এর বেশি, জাহাজ রয়েছে 90টি, আর ডেলিভারি নেমে এসেছে অর্ধেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অফিস আদালত খোলার খবর বেড়েছে ঢাকামুখী মানুষের চাপ। অভ্যন্তরীণ রুটে ফ্লাইটে অর্ধেক আসন ফাঁকা রাখার সিদ্ধান্ত, গুনতে হবে বাড়তি ভাড়া। গত 1 সপ্তাহে 10,000 মানুষের দেহে করোনা শনাক্ত। চাপ সামলাতে হাসপাতাল ব্যবস্থাপনায় জোর দেওয়ার তাগিদ, পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের। রোববার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে। স্কুলে নয়, প্রকাশের 1 ঘন্টার মধ্যেই ফল মিলবে মোবাইলে। অপেক্ষায় 20 লাখ শিক্ষার্থী। এবং এবারও ডেঙ্গু নিয়ন্ত্রণে একলা চলনীতি। ঢাকার 2 সিটির সমন্বয়ের অভাবে পরিস্থিতি ভয়াবহ হওয়ার শঙ্কা। উপেক্ষিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্ট। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।